আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তার স্থগিতাদেশ উঠিয়ে নিল যুক্তরাষ্ট্র। ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নীতি। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 2 ধাপ নেমে বাংলাদেশের অবস্থান 14তম। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বললেন আসিফ মাহমুদ। এবং প্রাথমিকে নিয়োগের দাবিতে আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি। শুনছেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সহায়তা পুনরায় চালু করেছে, যার ফলে বিশ্বের দরিদ্রতম জনগণের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা সরবরাহ অব্যাহত থাকবে। সমুদ্রপথে 5 লাখ মেট্রিক টন খাদ্য সরবরাহে আর কোনো বাধা থাকবে না। এই ঘোষণা দিয়ে WFP তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। WFP এক বার্তায় জানিয়েছে, মার্কিন কৃষকদের কাছ থেকে টাইটেল 2 তহবিল দিয়ে কেনা খাদ্যদ্রব্যগুলোর বিতরণে আর কোনো বাধা নেই। তারা USAIDর চুক্তির অধীনে খাদ্য ক্রয় ও সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি পেয়েছে। এদিকে 2024 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার আদেশ দিয়েছিল। এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচি, যা প্রতি বছর প্রায় $2 বিলিয়ন মার্কিন সহায়তা পায়, তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছিল। এই সহায়তা বন্ধ হলে খাদ্য সংকটে থাকা লাখ লাখ মানুষ বিপদে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো। তবে এই সহায়তা পুনরায় চালু হওয়ায় খাদ্য সংকটে থাকা বিশ্বের কিছু অঞ্চলের জন্য স্বস্তির খবর এসেছে। এর ফলে বিশ্ব খাদ্য কর্মসূচি গৃহহীন এবং খাদ্য সংকটে থাকা জনগণের জন্য জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে পারবে। মার্কিন কলেজ ক্রীড়া সংস্থা NCAA তাদের ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের জন্য নতুন নীতি কার্যকর করেছে। নতুন নীতির আওতায় নারী দলের খেলায় শুধুমাত্র জন্মগতভাবে নারী হিসেবে চিহ্নিত অ্যাথলেটরাই অংশগ্রহণ করতে পারবেন। NCAA জানিয়েছে, হরমোন থেরাপি গ্রহণকারী ট্রান্সজেন্ডার অ্যাথলেটরা নারী দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে কিছু ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়বে। নতুন নীতি নিয়ে LGBTQ অধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে এটি ট্রান্সজেন্ডারদের প্রতি বৈষম্য সৃষ্টি করবে। তবে সমর্থকরা মনে করছেন, এই সিদ্ধান্ত নারীদের খেলাধুলার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে। NCAA এই নীতির মাধ্যমে স্পষ্ট এবং অভিন্ন যোগ্যতা নির্ধারণের মানদণ্ড প্রতিষ্ঠা করতে চায়, যা বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ দূর করতে সহায়তা করবে। বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। স্কোর হিসেবে বিগত 13 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ 151তম অবস্থানে রয়েছে। মঙ্গলবার বেলা 11টায় ধানমন্ডি TIBর কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক CPI 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে TIB নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, CPI 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। এবছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে 2 ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান 180টি দেশের মধ্যে 151তম এবং নিম্নক্রম অনুসারে 14তম। একই স্কোর নিয়ে তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে 151তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এই অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে বিগত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাব যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতি বিরোধী বাগাড়ম্বর ব্যতীত
ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে সেগুলো সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্গঠন করা হবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তরুণদের উদ্দেশ্যে আসিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এ দেশের তরুণ সমাজ জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে। তিনি বলেন, প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। এর আগে গত বছর 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সবগুলো কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 90 দিন সময় দেওয়া হয়। পরে সেই সময় কয়েক দফা বাড়ানো হয়। ইতিমধ্যে বিভিন্ন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীরা রাজধানীর শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকাল 10টা থেকে জাতীয় জাদুঘরের সামনের ফটকে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন। দুপুরে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্ট কোটায় নির্বাচিত 6,531 জনের ফল বাতিল করে মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের নির্দেশ দেয়। এরপর থেকেই প্রার্থীরা লাগাতার আন্দোলন করছেন। আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ বৈধ এবং আদালতের রায় বৈষম্যমূলক। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখানে আমরা এসেছি, আমি আর একটা কথা আপনাদের অবগত করতে চাই যে আমাদের একই নিয়োগে আমাদের প্রথম এবং দ্বিতীয় ভাগ হচ্ছে ওনারা চাকরি করছেন, আমরা হচ্ছে অবহেলিত কেন? বাদ দিতে হলে 3টা ধাপকেই বাদ দিতে হবে। 6,531 জন আমরা সুপারিশ প্রাপ্ত। আমরা আমরণ কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা এভাবেই আমাদের কর্মসূচি পালন করে যাব। আর আমাদের যদি যোগদান না করা হয় আমাদের হচ্ছে হয় গুলি করে মেরে ফেলতে হবে, তাছাড়া আমরা রাজপথ ছাড়ব না। আমাদেরকে ডেকে নিয়ে রিকমেন্ডেড করছে, আমরা তো বলি না আমাদেরকে রিকমেন্ডেড করেন। এখন তারা 3 থেকে 4 বার ওনারা আমাদেরকে জলকামান নিক্ষেপ করছে এবং জলকামান শুক্রবারও নিক্ষেপ করছে। সাউন্ড গ্রেনেড করছে পুলিশ লাঠিচার্জ করছে। হাতে পাবো 20 তারিখ, আমরা যারা পাই নাই 19 তারিখ আমাদের স্থগিত দেওয়া হয়, স্থগিতাদেশটা দেওয়া হয়। আচ্ছা, আমরা যে সার্কুলার অনুযায়ী আবেদন করেছিলাম, তারপর হচ্ছে আমরা যে কোথাও রিজাইন দিব নতুন চাকরিতে যোগদানের জন্য, সেটা 1 মাস আগে আমাদের দিতে হবে। আমরা সবাই নভেম্বর মাসে রিজাইন দিয়ে দিয়েছি, কারণ ডিসেম্বরের 5 তারিখ আমরা যোগদান করব। তারপর আমাদের নভেম্বরের 20 তারিখেই আমাদের স্থগিতাদেশ দেওয়া হয়। আমরা সবাই এখানে পূর্বে কোনো না কোনো চাকরিতে কর্মরত ছিলাম, আজকে আমরা বেকার। এই সরকার আমাদের বেকার করেছে। কেন আমাদের বেকার করে আজকে রাজপথে নামিয়ে দিল তারা? তার রাষ্ট্রের কাছে আমি এই বিচার চাই। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়ে আতঙ্কিত অভিবাসীরা, প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্রঙ্কসে বাংলা ক্লাব নিউ ইয়র্ক ইউএসএর পিঠা উৎসব। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে চলছে অভিবাসী ধরপাকড়। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ভয় আতঙ্কে পার হচ্ছে অভিবাসীদের সময়। ভয় আতঙ্কে অনেকেই লুকোচুরির জীবনযাপন করছেন, অনেকে আবার বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকছেন। তবে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সাথে রেখে সচেতনতা বাড়ালে নিরাপদে থাকা সম্ভব বলে মতামত বিশেষজ্ঞদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবৈধ অভিবাসীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্য। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে গ্রেপ্তারের সংখ্যা দিন দিন বাড়ছে, যার ফলে দেশটিতে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন, যার প্রভাব দেখা দিয়েছে নিউ ইয়র্ক সহ দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ নিরাপদে বাসা বাড়িতে অবস্থান করছেন, যার ফলে ব্যস্ততম এলাকাগুলো এখন খানিকটা শুনশান নীরব। এর প্রভাব পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরেও। ক্রেতা সংকটে প্রতিষ্ঠান মালিকরা কেনাবেচা ছাড়াই পার করছেন সময়।
আসলে তো ধরেন এই বিশেষ করে রেস্টুরেন্টগুলো তো আমাদের এদিকে যারা ব্যাচেলার এরা একটু রেস্টুরেন্টে বেশি খায় আর কি। হ্যাঁ, আর এইদিকে তো আসলে বিশেষ করে বাঙালি কমিউনিটিতে যাদের পেপার নাই এরকম ব্যাচেলার আছে কিছু, তো এরা নর্মালি আসলে বাইরে আড্ডা দেওয়াটা স্বাভাবিক মনে করতেছে নাকি বা নিরাপদ মনে করতেছে না, যার কারণে রেস্টুরেন্ট ব্যবসা বিশেষ করে একটু ডাল বা আগের মতো এরকম না। এদিকে দিন যতই যাচ্ছে আটক অভিযানের পরিমাণ ততই বাড়াচ্ছে রাষ্ট্রীয় সংস্থার সদস্যরা, যার ফলে অভিবাসীদের জীবন আরও কঠিন হয়ে পড়ছে। অনেকেই আবার নিয়মকানুন না জানায় পড়ছেন বাড়তি বিপদে। আর তাই এই সময় সতর্কতা বাড়িয়ে চলাফেরা করা এবং সাথে প্রয়োজনীয় কাগজপত্র রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মাহাজন বলেন, 4টি ডকুমেন্ট সাথে রাখলে আইচের গ্রেফতার এড়ানো সম্ভব। সেই সাথে কিছু কিছু ডকুমেন্ট সাথে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 4টা ডকুমেন্ট আছে, এই 4টা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে আইস আপনাকে ডিটেইন করতে পারবে না। 1 নম্বর বিষয় হলো যে আপনার যে কেসটা পেন্ডিং আছে সেটা যে রিসিট নোটিস, আপনার কেস পেন্ডিং এর যে প্রমাণ রিসিট নোটিস, এটা একটা ফটোকপি সাথে নিয়ে ঘুরবেন। দ্বিতীয় একটা ফর্ম আছে, এটার নাম হলো G28 ফর্মে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলি থাকে। আর আপনার যে অ্যাটর্নি তারও নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার সবই থাকে। ফলে G28 ফর্ম দেখলেই বোঝা যায় যে আইস কার সঙ্গে যোগাযোগ করবে, সেটা ডিটেল লেখা থাকে G28 ফর্মে, এটার সাথে নিয়ে ঘুরবেন। আর একটা সাদা কাগজের একপাশে বড় করে সুন্দর করে ইংরেজিতে লিখবেন, আই ডু নট ওয়ান্ট টু টক টু ইউ। আইস কখনো যদি আপনার সাথে কথা বলতে চায় এই 2টা ডকুমেন্ট তো প্রথমে দেখাবেন, তারপর সাদা কাগজটা দেখাবেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আর ওই সাদা কাগজটারই উল্টা পিছে আবার লিখে দিবেন, আই ওয়ান্ট টু টক টু মাই অ্যাটর্নি। এটা যখনই দেখাবেন তখন তারা আপনাকে প্রশ্ন করতে পারবে না, আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলবে এবং সেটা ওই G28 ফর্মে সবকিছু পেয়ে যাবে। এই 4টা ডকুমেন্ট যদি আপনি পকেটে নিয়ে ঘোরেন তাহলে কম্পারেটিভলি আপনি সেফার থাকবেন, আইস কখনো আপনাকে ডিটেইন করতে পারবে না। আরো কয়েকটা বিষয় একটু জানিয়ে রাখি, যেমন ধরেন আপনাদের যদি নিজের দেশের যে দেশ থেকে আপনি এসেছেন সেটা যদি কোনো ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট থাকে এটা সাথে না রাখাই ভালো। কারণ হলো আইস যদি কোনো কারণে আপনাকে ডিটেইন করে ফেলে তাহলে তারা যদি আইডেন্টিফাই করতে পারে যে কোন দেশ থেকে আপনি এসেছেন তাহলে আপনাকে সেই দেশে ডিপোর্ট করা ওদের জন্য সহজ। কিন্তু তারা যদি এটা না বুঝে তাহলে এটা খুঁজে বের করতে ওদের সময় লাগবে। এই সময় আপনি হয়তো একজন অ্যাটর্নি ডিটেইন করতে পারবেন বা অন্য কোনো সাহায্যের ব্যবস্থা করতে পারবেন। কাজে এমন কোনো ডকুমেন্ট পকেটে নিয়ে ঘুরবেন না যেখানে আপনার নিজের দেশের নাম লেখা থাকে। তিনি আরো বলেন, আইচ কখনো কোনো ডকুমেন্টে সই করতে বললে করবেন না, সে সময় আপনার আইনজীবীর সহায়তা নেবেন। এছাড়া আইচ বাসায় গেলে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না। কোনো অবস্থায় অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া কোনো ডকুমেন্টে সাইন করবেন না। আপনি বলবেন যে আমি সাইন করব না, আমার অ্যাটর্নির প্রেজেন্স ছাড়া আমি কথা বলবো না। তারপরও যদি এমন কোনো সিচুয়েশন হয় যে সাইন করতে হবেই তাহলে ভালো করে পড়ে বুঝে তারপরে সাইন করবেন, এবং আপনি যদি না বোঝেন তাদেরকে সরাসরি বলবেন যে আমি এটা বুঝতেছি না, আমার অ্যাটর্নি দরকার। আরেকটা বিষয় হলো, আইস যদি কখনো আপনার বাসায় দরজায় করা নাড়ে তাহলে প্রথমে আপনি চেক করবেন যে তাদের কি ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কিনা। একটা ডিপোর্টেশন অর্ডার এবং একটা সার্চ ওয়ারেন্ট কিন্তু আলাদা। একটা সার্চ ওয়ারেন্টে অবশ্যই আপনার নাম, আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেস তারা এসেছে এবং জাজের সিগনেচার ক্লিয়ারলি লেখা থাকবে। যদি এর কোনোটার যদি বানান ভুলও থাকে তাহলে এটা ভ্যালিড সার্চ ওয়ারেন্ট না। এবং তাহলে আপনি কিভাবে বুঝবেন যে তাদের কাছে ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে কি নাই? কেউ নক করলে প্রথমে জিজ্ঞাসা করবেন যে আপনি কে। তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি হয়, আইসে, তারা বলতে বাধ্য যে আমরা অমুক। তারপরে বলবেন যে তোমাদের কাছে কি কোনো ভ্যালিড সার্চ ওয়ারেন্ট আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে বলবেন যে ঠিক আছে, দরজার নিচ দিয়ে দাও, অথবা বাইরে গিয়ে জানালার কাচের বাইরে থেকে এভাবে দেখাও। তারপর আপনি চেক করবেন যে এই ইনফরমেশনগুলি সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আপনি দরজা খুলে দিতে বাধ্য, তাদেরকে ঘরে ঢুকতে দিতে বাধ্য। রাজু মাহাজন বলেন, যাদের কোনো ডকুমেন্ট নেই তারা নিরাপত্তা নিশ্চিতে দ্রুত আইনজীবীর সাথে পরামর্শ করুন। প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখলে এবং সতর্ক থাকলে সংকটময় এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়া সম্ভব। ব্রঙ্কসে বাংলা ক্লাব নিউ ইয়র্ক ইউএসএর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের 64টি জেলায় ঐতিহ্যবাহী পিঠার সমন্বয় ঘটিয়ে ব্রঙ্কসের বাড়ি পার্টি সেন্টারে এই উৎসবটি পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়। উৎসবে বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক পিঠার প্রাচুর্য দেখা যায়। দেশীয় সাজে সজ্জিত হয়ে বাংলা ক্লাব পরিবার হাতে তৈরি বাংলার ঐতিহ্যবাহী নানা আকৃতি, নানা স্বাদ আর রঙের পিঠা নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সারাহ কেয়ারের পরিচালক মোহাম্মদ এ খালেক ও পরিচালক রেদওয়ানা রাজ্জাক, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমি। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।